নিফটি টানা ৭ দিন পরপর পড়ছে। এটা কিন্তু খুব কাছাকাছি হিস্ট্রিতে এটা কিন্তু হয়নি যে ৭ দিন পরপর মার্কেট পড়ছে। তো কি মনে হচ্ছে ২৪,০০০ এর যে সাপোর্ট লেভেল আছে সেটাকে কি ভেঙে দেবে? যে সাইকোলজিক্যাল লেভেল আছে সেটা কি ভেঙে দিতে পারে? ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, যে যুদ্ধের কারণ তার জন্য যে তেলের দামটা বাড়ছে সেটা কি এমন হতে পারে যে ২৪,০০০ কে ভেঙে দিতে পারে? তো চলুন আমরা নিফটি অ্যানালিসিস করি এবং বোঝার চেষ্টা করি যে নিফটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কেমন করে আচরণ করতে হবে। আপনাদেরকে আমি বলে দিই যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিচে চলছে দেখুন। তো যাই হোক, এখানে তাকিয়ে দেখুন যে মার্কেট কিন্তু ২৪,০৭৮ এ এসে দাঁড়িয়ে রয়েছে। হিসেবে দেখতে পাচ্ছেন মাত্র ৭৬ পয়েন্ট নিচে নেমেছে এবং 0.32% মাইনাস হয়েছে। কিন্তু আমাদের যদি চার্টে এক, এক করে দেখি, উইকলি ক্যান্ডেল আমরা এখন দেখছি না। আমরা প্রথমে ডেইলি ক্যান্ডেলকে দিয়ে শুরু করছি। ডেইলি ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছেন যে টানা পরপর নামছে। তো টানা যে পরপর নামছে এবং এটি একটি সাইকোলজিক্যাল লেভেল ২৪,০০০ এর আশেপাশে কিন্তু ঘুরঘুর করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লেভেলটি কি ভেঙে দিতে পারে? তো কেন এই জিনিসটা পড়ছে? আমরা দেখেছি যে এফআইআই কিন্তু বাইং করেছে আগের দিন। ডিআইআই দুজনেই বাইং করেছে। তা সত্ত্বেও কিন্তু মার্কেট পড়েছে। আমি অবশ্যই চেষ্টা করব এই বিষয়টিকে নিয়ে আলাদা ভিডিওতে প্রকাশ করার যে কি কারণ হয় এরকম ধরনের ঘটনায়। তো ঠিক আছে, আজকে যদি সময় পাই আমি আলোচনা করব। আগে আমি একটু বড় করি এবং নিফটিকে দেখার চেষ্টা করুন। আপনি যদি এখান থেকে এই পর্যন্ত একটি দাগ দেন, তাহলে আপনার কি মনে হচ্ছে? আমি একটু দাগটা ভুল দিতে পারি। সঠিক হচ্ছে না। কিন্তু আপনি যদি দেন তাহলে কি দেখতে পাচ্ছেন? যে মার্কেট যে আপ ট্রেন্ডে ছিল সেই আপ ট্রেন্ডে এসে সে কিন্তু একটি সাপোর্টে এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। যদিও যদি একটা সিঙ্গেল লাইন দিয়ে টানেন তাহলে কিন্তু সাপোর্টটাকে ব্রেক করেছে। আমরা দেখাবো। কিন্তু এই এরিয়া থেকে এর কিন্তু ঘোরার একটা চান্স আছে। অনেকখানি সস্তাতে এবার পাওয়া যাচ্ছে এইসব জিনিস, এখান থেকে কিন্তু আবার একটা মুভমেন্ট হতে পারে। যে আপট্রেন্ডের ঘটনা চলছে সেই আপট্রেন্ডের কিন্তু এখান থেকে প্রত্যেকবার সে কি করেছে? মুভ করেছে। এখানেও কিন্তু একটা চান্স আছে। এখন এই জায়গাটাতেই আমাদের যুদ্ধ বা লড়াইটা শুরু হবে যে এটা কি ভেঙে দিয়ে নিচে চলে যাবে? এবং এইটা দেখতে গেলে পরে আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে অবশ্যই ক্রুড অয়েলকে একটু চেক করতে হবে এবং বিচার করতে হবে। আগে আমি নিফটির অ্যানালিসিসে আসি। যদি আমরা ইন্ডিকেটরটি লাগাই, তাহলে ইন্ডিকেটরটিকে দেখব যে আমাদের তাকিয়ে দেখুন, আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটি ২৪,৩০৫ এর উপরে ৫ এর নিচে মার্কেটকে কি করেছিল? শর্ট করেছিল। এবং সেটি ১ম দিন সাপোর্ট নিয়েছিল, পরের দিন কিন্তু একে ভেঙে দিয়েছিল। তাহলে আমাদের কাছে পরের রেঞ্জটা কত থাকে? এটি। আমরা আলোচনা করেছিলাম এবং যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি বলেছিলাম ২৪,০৪২ থেকে ২৪,০৭১ এই রেঞ্জে কিন্তু মার্কেট আসতে পারে এবং এইখান থেকে কিন্তু সাপোর্ট নেবে। একদম এক্সাক্টলি দেখুন মার্কেট ওই জায়গাটাতে এসেছে এবং এই রিজিয়নটাতে মার্কেট সাপোর্ট নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ২৪,০০০ এর নিচে কি আসতে পারে? আমরা ক্রুড অয়েলকে দিয়ে পরে বিচার করব। আগে আমাদের এখানকার অ্যানালিসিসটাকে বোঝার চেষ্টা করি। দেখুন মার্কেট যদি এর নিচে ক্লোজ হয়, ক্লোজ হয়নি আজকে। কাল যদি এটিকে ভেঙে দেয় তাহলে কিন্তু সে নিচের দিকে যেতে পারে। কিন্তু মনে রাখবেন ২৩,৯২০ আপনার ২৩,৮৪৮ এগুলো থেকে কিন্তু মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। অর্থাৎ মার্কেট ঘুরতে পারে। এখান থেকেও মার্কেট ঘুরতে পারে। তো সুতরাং এখানে একটা সাপোর্ট নিয়েছে। কিন্তু কালকে মনে করুন এখানে মার্কেট খুলে গেল। তাহলে খুলে গেলে যদি এইরকম জায়গাতে আসে তাহলে এখান থেকে কিন্তু একটা মার্কেট ঘোরার চেষ্টা করবে। আর যদি খুব বিয়ারিশ থাকে তাহলে মার্কেট নিচের দিকে আসবে এবং এখান থেকে একটা ঘোরার চেষ্টা করবে। যাই হোক, এগুলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এখনো পর্যন্ত এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি এটিকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আপনাদেরকে দেখুন এই যে নিখুঁত লাইনটি আমি টেনে রেখেছি। অনেক হিজিবিজি দাগ আপনারা দেখতে পাবেন। ছোট অবস্থাতে এগুলোর দিকে মাথা গরম করবেন না। আপনি খালি এই পর্যন্তকে তাকিয়ে দেখুন। তাকিয়ে দেখতে পাচ্ছেন? সুতরাং এখানে ক্লোজ করেছে। কিন্তু ক্লোজ করলে পরে আপনি চিন্তা করবেন না। কারণ এখানে লিকুইডিটি সুইপ বলে খুব কথা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাবেন। তো এখানে নিচে এসে কিন্তু সাপোর্ট লেভেল আমাদের আছে। এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু অনেকেই হয়তো পজিশন করে নিয়েছেন নিচের দিকে। কিন্তু এখান থেকে মার্কেট উপর দিকে যেতে পারে। অনেকের কাছেই যাদের কাছে এই ইন্ডিকেটরটি নেই, তারা জানেন না যে উনি অর্থাৎ এ কিন্তু সাপোর্ট নিয়েছে। নিফটি এই জায়গাটা থেকেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। যেমন ইন্ডিকেটরটাকে আমি দেখালাম যে দেখুন ৩ এবং ৪ নাম্বার লেভেলে কিন্তু এ সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে।
তো ঠিক আছে, এতগুলো দাগ আমরা বাদ দিয়ে দিই। এবারে আহ আমি একটি জিনিস আপনাদেরকে দেখাই যে এখান থেকে একটা ফলিং এজ তৈরি হয়েছিল, যে ফলিং এজের ফল কিন্তু অনেক নিচে অবধি। যে ফলিং এজটা তৈরি হয়েছিল সেই ফলিং এজের ফল কিন্তু নিচের দিকে, এবং এই লেভেলটিকে যখন কেটে যায়, এই লেভেলটিকে যখন কাটে তখন থেকে আমি বলছি যে সাপোর্ট নিতে পারে, এখান থেকে ভেঙে গেল। তখন এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত একটা খুব নিশ্চিন্ত হলো। এবার এর নিচে ক্লোজ করেছে, ঘাবড়াবার কিছু নেই। আগে এইটার লেভেলের নিচে ক্লোজ করতে দিন। আপনার ২৩,৯৬০, ২৩,৯৬০ এ কিন্তু আমাদের কাছে একটা লেভেল আছে। তো সেই লেভেল পর্যন্ত কিন্তু সাপোর্ট নিলে পরে আমরা মনে করতে পারি যে মার্কেট সাপোর্ট নিতে পারে। সুতরাং আপাতত এইটুকু আপনাদেরকে আমি বলে রাখলাম। ১ ঘন্টা টাইম ফ্রেমে চলুন, ডেইলি টাইম ফ্রেমে, এবার ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে আমাদের গল্প চলছিল, আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা পাশাপাশি এইভাবেও একটা প্যারালাল লেভেলকে এঁকে রাখতে পারেন। যখন দেখলেন যে সেই প্যারালাল লেভেলসের, অর্থাৎ এখানে একটা ট্রেন্ড জোন যখন আপনি করলেন এবং সে যখন যেতে দিচ্ছে না, তখন আপনি কি বুঝতে পারছেন? নিচের দিকে আসছে। আগের দিন আমরা দেখেছি, আজকে দেখলাম যে এখান থেকে ক্লিয়ার কাট নিচে পড়েছে। এবারে আপনাদেরকে আমি দেখাই, আমার মনে নেই যে আপনাদেরকে আমি সেটা দেখিয়েছিলাম কিনা। তাকিয়ে দেখুন, আগের দিন অ্যানালিসিস করার সময় আপনাদেরকে বললাম যে এখানে যাবার থেমেছিল, এখানে কিন্তু যাওয়ার কথা ছিল। এখান থেকে মার্কেট ঘুরেছিল, এখানে কিন্তু যাওয়ার কথা ছিল। এই যে উপরের দিকে যখন যাচ্ছে তখন ভেবেন না মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে। এর একটা ডাউন ট্রেন্ড আছে, সেই ডাউন ট্রেন্ডের ফলটা দেখেছেন, এবং তারপর যখন ক্লিয়ার কাট ক্লোজ করলো তখন তারপর নিচে এসে দাঁড়ালো। এখানে তাকিয়ে দেখুন একটা বেসকে তৈরি করছে। এটি আমাদের জন্য একটা ভালো কথা। একটা ডাউন ট্রেন্ডের পরে এখানে একটা বেস তৈরি করছে। তাহলে মোটামুটিভাবে এই লেভেলের উপরে যদি যেতে শুরু করে, তাহলে কিন্তু আমরা মনে করতে পারি সে উপর দিকে যাবে। কিন্তু অবশ্যই ২৪,১৫০, ২৪,১২০, ২৪,১৭০ এবং রাফলি ২৪,২০০, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। যদি এটাকে ভাঙতে পারে তবেই কিন্তু আমরা সফলতা আশা করতে পারি, নচেৎ কিন্তু নয়। এবারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং কিছু লেভেলসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, তাকিয়ে দেখুন, সিগন্যাল ইন্ডিকেটর। দেখুন, এর সোয়েল সিগন্যাল অনেক আগে জেনারেট করেছে। সেল সিগন্যাল আগে জেনারেট করেছে এবং জেনারেট করার পরে মার্কেট নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। এই লেভেলের নিচে যখন ক্লোজ করলো আগের দিনে, তখন উপরের দেখুন ৩ এবং ৪ নাম্বার এই লেভেলটি কিসে পরিণত হয়ে গেল? রেজিস্ট্যান্সে। মার্কেট যখন খুললো এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, তখন এই লেভেলে সে ধাক্কা খেল। স্বাভাবিক ধাক্কা খাবে, এবং ধাক্কা খেয়ে তার পরের লেভেল পর্যন্ত দিল। এই লেভেলটা তো কি প্রবাবল রিভার্সাল জোন, কিন্তু তাকে সমীহ করলো না, তাকে ক্লোজ করলো। ক্লোজ করার পর উপরের দিকে যখনই যেতে যাচ্ছে, তখন এই গুরুত্বপূর্ণ লেভেলটি এবার কিসে পরিণত হয়ে গেল? রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল, এবং আপনারা তাকিয়ে দেখুন সেটি রেজিস্ট্যান্সে, ক্লিয়ার কাট রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। আজকে মার্কেট এরকম জায়গাতে ক্লোজ হয়েছে। তাহলে আপনার কাছে এই লেভেলটি যদি থাকে এবং যদি আশেপাশেই মার্কেট ডাউন হয়, দেখুন এই ইন্ডিকেটর সময়ের সঙ্গে সঙ্গে অন্য সিগন্যাল দেবে। কিন্তু যদি এই লেভেলগুলোই থাকে এবং যদি দেখেন যে মার্কেট এই লেভেলটার উপরে কাজ করছে, অর্থাৎ ২৪,০০০ আপনি ৯০ ধরে নিন, ২৪,০৯০ এর উপরে যদি মার্কেট খোলে এবং যদি ৭০-৮০ লেভেলটাকে না ভাঙে, তাহলে আপনি জানবেন যে এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিচ্ছে। উপরের দিকে ১৭১, ১৫০ পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে, তার উপরেও যেতে পারে। কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে। আর যদি এইরকম গল্প না হয়ে এই রেঞ্জকে ভেঙে দেয়, তাহলে ৬-৭ এর পরে এখানে একটা ৮ লেভেল আছে বটে। সেই ৮ লেভেল পর্যন্ত সাপোর্ট নিতে পারে। ৮ লেভেলে যদি না হয় তাহলে ৯-১০। এটা কিন্তু একটা পাক্কা অ্যা মোটামুটিভাবে রিভার্সাল জোন, এবং এখান থেকে মার্কেট রিভার্স করার ক্ষমতা বা সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তো মোটামুটি যাই হোক, এই হচ্ছে আপনি লেভেল, এবং নিচের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে ৯৯৭ আমরা একটা লক্ষণদণ্ডী টেনে রেখেছি। সেই লক্ষণদণ্ডীতে সাপোর্ট নিতে পারে। আরও নিচে এলে পরে এই দেখুন ৯৪০, আমি ৯৬০ এর কথা বলেছি, তো এখান থেকে সাপোর্ট নিতে পারে। এখানে কিন্তু অনেকগুলো আবার কিচিমিচি সাপোর্ট জোনে চলে আসবে, এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু ঘুরপাক করবে বা এখান থেকে উপরের দিকে যেতে পারে। কিন্তু একটা লম্বা রান যেন হয়ে গেল, একটা বেস যেন তৈরি করছে, এবং বেস করার পর উপরের দিকে গেলে পরে আমাদের কিন্তু বেশ লাগবে। জানি না আমাদের পরের বেসটা তৈরি হবে না বেসই এখন তৈরি হবে। তো দেখা যাক, এবার হচ্ছে ১৫ মিনিটে। ১৫ মিনিটে আমরা একটুখানি মন দিয়ে দেখি যে ১৯ তারিখে কি ঘটনা ঘটলো। শেষ মুহূর্তে কি ঘটনা ঘটেছিল? ক্লোজ করল, এবং শেষ মুহূর্তের পর মার্কেটে আরও নামল।
কোন জায়গাতে? দেখুন এখানে মাল্টিপল লাইন ছিল, সেই লাইনটার মধ্যে মার্কেট কাটিয়েছে এবং শেষ পর্যন্ত সিগন্যাল দিচ্ছে যে আমি নিচে চলে যাচ্ছি এবং নিচে যেয়ে এখানে ক্লোজ করলো। এই যে রেজিস্ট্যান্স জোনে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, আজকে মার্কেট সকালবেলায় খুলে কিন্তু তার উপরে যেতে পারছে না। রেজিস্ট্যান্সে যদি মার্কেট খোলে, তাহলে কি আর যেতে পারে? যেতে পারছে না, তার ক্ষমতা হলো না, নিচের দিকে পড়ছে। একদম দেখুন একটি জোন থেকে আরেকটি জোন পর্যন্ত টার্গেট আপনাকে দিয়ে দিল। দেবার পর তো স্বাভাবিকভাবেই প্রফিট বুকিং আসবে, একটু উছাল আসবে। কিন্তু সেই উছালটা কি যেতে পারল? পারল না। ১৫ মিনিট টাইম ফ্রেমে আপনারা যে দুটো গুটি, গুটি দেখছেন, পরপর দেখছেন, এটা আসলে কি? এটা আসলে ডবল টপ তৈরি করল। তাকিয়ে দেখুন, ডবল টপ তৈরি করল এবং মার্কেট ডবল টপ তৈরি করার পরে মার্কেট যখন ব্রেক করলো, একদম আবার এলো। আবার নিচে কিছুটা হলো, এখান থেকে নিচে বাইং হলো। এবারে এখানে সে চেষ্টা করছে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে। যা মুভমেন্ট থাকার সে মুভমেন্ট দিয়ে দিয়েছে এবং তারপরে একটি জায়গাতে হচ্ছে। এই ক্যান্ডেলটাকে কিন্তু বিশেষ করে লক্ষ্য করার দরকার। উপরের দিকে একটা হিউজ রান করার চেষ্টা করেছিল। কিন্তু করলেই তাকে নামিয়ে দিল। তার মানে কি বুঝছেন? এই যে অঞ্চল, এই যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু কারা রয়েছে? বড়, বড় সেলাররা বসে আছেন যারা মার্কেটকে যেতে দিচ্ছে না। তাহলে মনে আছে একটা কথা, যারা দেখেন তারা জানবেন ২৪,১২০ কথা আমি বলি ১১৬ থেকে ১২০। এই দিকে তাকিয়ে দেখুন তো ২৪,১১০, ১২০ এই লেভেলে কিন্তু আমাদের কারা বসে রয়েছেন? রেজিস্ট্যান্স সেলাররা বসে রয়েছেন। অর্থাৎ মার্কেট কিন্তু ক্লিয়ার কাট তার নিচে ক্লোজ করেছে। খুব নিচে যেতে দিচ্ছে না। সাপোর্ট একটা ২৪,০০০ এর সাইকোলজিক্যাল লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, সব মানছি। কিন্তু ১২০ তেও কিন্তু আপনাকে ধাক্কা দেওয়ার জন্য লোকজন রেডি হয়ে আছে। এবারে মার্কেট কোন জায়গাতে খুলবে সেটি নির্ভর করবে। আপনি কি করুন? আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। মার্কেট দেখুন আজকে অন্ততপক্ষে এখানে ক্লোজ হয়েছে। কাল যদি আরো উপরে খোলে বা নিচে খোলে সেই অনুযায়ী দেখবেন। যদি নিচের দিকে একবার আসে তাহলে ঘাবড়াবার কিছু নেই। সাপোর্ট নিতে আসছে, এটাই আমরা মনে করব এবং সেই অনুযায়ী আমরা ট্রেড প্ল্যান করব। এবারে ৫ মিনিট টাইম ফ্রেমে একবার দেখে নিই, তারপরে আমি আপনাদেরকে ক্রুড অয়েলটা দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো এবারে এখানে একটা আমি আপনাদেরকে দেখাই, এই জায়গাটাতে একটা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই, তাহলে আপনাদের কিছুটা ধারণা হবে। আমি দেখালাম কিনা মনে নেই। দেখুন আগের দিনের লাস্ট মোমেন্টে আমাকে শর্ট সিগন্যাল জেনারেট করেছে। আগের দিনের লাস্ট মোমেন্টে যতদূর সম্ভব আমি আপনাদের সাথে এটাকে শেয়ার করিনি। কারণ আপনারা হয়তো আ ছোট টাইম ফ্রেমে কিনে ফেলবেন। কিছু না বুঝে, কারণ আমি তো বাই সেল রিকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না। তো এটা দেখুন শর্ট সিগন্যাল এখানে জেনারেট হয়েছিল এবং তার ফলশ্রুতি দেখতে পাচ্ছেন। মার্কেট এসেছিল। এই লেভেলে কিন্তু একটা বাইং জোন তৈরি হয়েছে। তো সেই জোনের উপরেই আপাতত তৈরি যেহেতু হয়েছে, তার উপরে মার্কেট একটুখানি ঘোরাফেরা করছে। এই লেভেলটাকে মনে রাখুন ২৪,০৫০ মনে করতে পারেন। এই লেভেলে কিন্তু একটা বাইং লেভেল তৈরি হয়েছে। আপাতত এর উপরে যদি মার্কেট থাকে এবং ১২০ কে ক্রস করে, তাহলে আমি একটা বড় জার্নি দেখতে পারি এবং সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে। আর যদি আপনারা বলেন যে না, আমরা লেভেলস গুলো একটুখানি চাই, লেভেলস গুলো আ সম্ভব হলে আমি আপনাদেরকে টার্গেট 1 টা দেখিয়ে দিচ্ছি। টার্গেট 1 টা হচ্ছে এটি। আচ্ছা, আপনি এখান থেকে 1 টার্গেট ভ্যালুস গুলো আমরা নিয়ে নিচ্ছি, তাহলে ভ্যালুস গুলো আমরা পেয়ে যাব। ২৪,০৮২, ২৪,১০০, ১২০ এই লেভেল পর্যন্ত আমরা অনায়াসে যেতে পারি। কিন্তু এর উপরে ক্লোজ করলে তবেই ১৫০ এবং তার উপরে ক্লোজ করলে ২০০। তো এই পর্যন্ত মোটামুটিভাবে আমরা লেভেল নোট করে রাখুন, আমাদের কাজে লাগবে। এবারে ৫ মিনিট টাইম ফ্রেমে চলে আসুন। ৫ মিনিট টাইম ফ্রেমে কিভাবে ট্রেড করতে হতো? কিছুই না। আপনার লেভেলগুলোকে আঁকতেই হবে। লেভেলটাকে ক্লোজ করলো, দেখুন রিটেস্ট মার্কেট পড়তে শুরু করলো। আপনি এখানে দেখতে পাচ্ছেন সে তো উঠবেই একটুখানি, এইভাবে উঠবে। আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারতেন। যখন দেখলেন সেই ট্রেন লাইনকে ব্রেক করলো, একটা মুভমেন্ট হলো। কিন্তু সেই মুভমেন্টটা আপনি আশা করতে পারেন না এত দূর যাবে। কারণ পুরো গল্পটাই তো ডাউন ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড যখন আইডেন্টিফাই করলেন, তখন আপনার ট্রেডটা নেবার স্টাইল কি হবে? না সেল অন রাইজ, অর্থাৎ আপনি ট্রেন্ডের দিকে আপনি ফ্রেন্ড করবেন যে মার্কেটে যখন সুযোগ থাকবে বিক্রি করার তখন বিক্রি করব। তাহলে একবার উচ্ছাল এলো, আপনি বিক্রি করলেন। কেন এখান থেকেই আসবে? এখানে কি আছে? আপনার ১ম বার এখানে ধাক্কা দিয়েছে। তো সেই শয়তান যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, তা তার উপরে কি হাতে সাজিয়ে দেবে যে আপনি তুলে নিয়ে চলে যান? তাহলে এখানে ধাক্কা খেয়েছে।
সুতরাং এখানে এই পর্যন্ত যদি আমি দেখি উছালটা বুঝতে পারি তাহলে এই পর্যন্তই টার্গেট। এটাকে যখন ভেঙে দেবে যে জায়গাটাতে সাপোর্ট নিয়েছে তারপর যদি ভেঙে দেয় তাহলে আরেকটু জার্নি আপনি পাবেন। পুরনো যদি হিস্ট্রি থাকে। যখন মার্কেট এখান থেকে উপরে উঠার চেষ্টা করছে তখন কে আবার বাধা দেবে? এ বাধা দেবে। তো এই তো খেলা, আর কিছুই না। আপনি ট্রেল লাইনটা টানলেন, এ ভাঙছে। তাহলে আপনার টার্গেট কতদূর হবে? যে আপনাকে প্রথম সাপোর্ট দিয়েছিল সেই একই যুক্তিতে এ আপনাকে রেজিস্ট্যান্স দেবে। যে যুক্তিতে আপনাকে সাপোর্ট দিয়েছিল সে রেজিস্ট্যান্স দিয়েছে। অর্থাৎ ক্লিয়ার কাট। বারে আপনাদেরকে বলি, আমি আবারও বলছি, প্রাইস অ্যাকশনকে মন পাতিয়ে শেখার চেষ্টা করুন। সঠিক জায়গা থেকে শিখুন, সঠিকভাবে শিখুন। তাহলে পরে আপনি প্রাইস অ্যাকশনে বুঝতে পারবেন এবং জায়গা দেখতে পাবেন। দেখুন এই লেখাটাকে যদি পরপর বাড়িয়ে দেন, আরে বাবা এখানে রেজিস্ট্যান্স পরে খাবে। তার আগে যে রেজিস্ট্যান্সটা আছে তাকে পার করতে দিন। তাকে তো পার করতে পারছে না। যদি পার না করতে পারে তাহলে কিছু হবে? অন্ততপক্ষে সেটা পার করে ক্লোজ করার চেষ্টা করেছে। কিন্তু এটাকে সাস্টেইন করতে হবে তো। সাস্টেইন করলে পরে তার নেক্সট লেভেল হবে এখানে। এখন ফার্স্ট ক্যান্ডেলে যদি বোমা করে একে উড়িয়ে দেয় তো ভালো কথা। তাহলে আবার রিটেস্ট করবে, তখন এ আপনার সম্মুখীন হবে, কারণ একটা বড় দাদা দাঁড়িয়ে রয়েছে। তো আপনাকে ৫ মিনিটে করতে গেলে খুব তাড়াতাড়ি তো মুভও করতে শিখতে হবে। কারণ ৫ মিনিটে তো মার্কেট ঘুরবে। যত ছোট টাইম ফ্রেম যাবেন তত তো মার্কেট ঘুরবে, এটাই তো স্বাভাবিক। এবারে চলুন, এত কথা তো হয়ে গেল। একবার ক্রুড অয়েলকে দেখি এবং ক্রুড অয়েলকে বিচার করার চেষ্টা করি। তো একটুখানি দাঁড়ান, আমি ক্রুড অয়েলটাকে খুলছি। এই যে ক্রুড অয়েল চলে এসেছে বলতে এখন দেখুন ভালো ৯১.৮ এ কাজ করছে। একটু আগে আমি যখন দেখছিলাম তখন মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তো বেশ ঠিক আছে। আমরা এই যে ক্রুড অয়েল, ব্রেন্ট ক্রুড অয়েল, সে যদি উপরে ওঠে তাহলে আমাদের জন্য খারাপ হবে। তাহলে এখানে যে ধাক্কা খাচ্ছে, এখানে কেন ধাক্কা খাচ্ছে? এটা আমাদেরকে বুঝবার জন্য এই জায়গাটাতে এত কিছু থাকতে গেলে একদম পিন পয়েন্টেড এখানে ধাক্কা খেলো কেন? আপনি কি জানতে চান? এখনো পর্যন্ত কারা অপেক্ষা করছেন? তাদের জন্য অবশ্যই এটি কাজ দেবে। দেখুন আমি একটি ইন্ডিকেটরকে লাগাচ্ছি আনরাইভেলড। আমরা দেখার চেষ্টা করি যে আনরাইভেলড কোনো লেভেল দেয় কিনা। দিয়েছে। কখন আমাকে কিনতে বলেছিল? না ৮২.55 এ আমাকে বলেছে যে এর উপরে লং হন, তার মানে এর উপরে মার্কেট বাড়বে। তাহলে এর উপরে যদি মার্কেট বাড়ে তাহলে ইন্ডিয়ান মার্কেট কমবে কি কমবে না? কমবে। ১ টা দিন, ২ টো দিন, ৩ টে দিন, ৪ টে দিন, ৫, ৬, ৭, ৮, তাহলে ৮ টা দিন আগে যে ৭ টা দিন মার্কেট পড়ছে তার ৮ তম দিন আগের দিনেই আপনি জানতে পারলেন যে ক্রুড অয়েল কিন্তু তার উপরে ওঠার চেষ্টা করছে, তাহলে ভারতীয় মার্কেট পড়বে। পড়তে পারে। এবং যখন এই লেভেলগুলো কাজ করছে আপনি তাকিয়ে দেখুন কত অ্যাকুরেসির সাথে এখানে একটা সে রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে ক্রুড অয়েলকে আগেকে ভাঙতে হবে এবং ৯৩.৬৩ লেভেলের উপরে যেতে হবে। তবে কিনা এই লেভেলকে ভেঙে উপরের দিকে যাবে এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেট পড়ার চান্স আছে বা আরও পড়ার চান্স আছে। স্যার একটুখানি যদি উপরে যাই তাহলে কি ইন্ডিয়ান মার্কেট পড়বে না? পড়তে পারে। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে এই অঞ্চলে একটা রেজিস্ট্যান্স আছে। কালকের দিনে কি হবে আমরা জানি না, কিন্তু উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করছিল এই অঞ্চল থেকে সে বাধা খেয়েছে এবং নিচে এসে ক্লোজ করার চেষ্টা করছে। এখানে একটা বাধা আছে, এটাই আমি আপনাদেরকে বললাম। এবারে যদি আমরা দেখি যে ক্রুড অয়েলকে আমরা ট্র্যাক করি, ক্রুড অয়েল যদি ভেঙে উপরের দিকে যায় তাহলে মার্কেট আমাদের পড়বে। কিন্তু আপাতত এই হচ্ছে ক্রুড অয়েলের ডেটা। বেশ ওকে ফাইন। সুতরাং ভাঙবে কি ভাঙবে না? ওই লেভেলকে যদি ভেঙে উপরের দিকে যায়, দেখো কোনো না কোনো জায়গাতে ক্রুড অয়েলকে দেখে মনে হচ্ছে না যে থামছে ভাব। এই লেভেলটা তাকে পেরোতে হবে। এই লেভেলটাকে পেরোতে দিন। আর যদি বাই চান্স নেগেটিভ এ রান হয়, আমি একটু আগে যখন অন্য ভিডিও করার চেষ্টা করছিলাম তখন দেখলাম ৯০ সামথিং ডলার আছে, যেটা প্রায় $১ এর কাছাকাছি বেড়ে গেল একটু আগে। তো আপনারা দেখুন ১৫ মিনিট টাইম ফ্রেমে যদি আমি করি তাহলেই দেখতে পাবেন। এই যে তাকিয়ে দেখুন, মার্কেট যখন আমাদের উপরে ছিল, মার্কেট যখন বন্ধ হয় তখন কত ছিল? আপনি ধরে নিন ১৫.৪৫, তো ১৫.৪৫ এর সময় $৯২.১৪ ছিল। সেখান থেকে তারপরে কিন্তু মার্কেট পড়ে গেছে। মার্কেট পড়ে কত হয়েছিল লাস্ট অব্দি? ৯০.৪৩। হ্যাঁ, আমি এই সময়কার কথা বলছি। এখানে আমি একটা দেখছিলাম। তখন মার্কেট দেখছিলাম পড়ছিল এবং সেখান থেকে মার্কেট আবার উদ্ধার হলো। ঠিক আছে? তো কোন জায়গাতে বন্ধ হয় দেখুন এবং তার সাপেক্ষে বিচার করুন। যদি খুব উপরের দিকে উঠে যায় তাহলে আলাদা কথা। আর ১৫ মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে এখানে একটা ট্রেন্ড লাইনকে কি করছে? একটা ব্রেক করার চেষ্টা করছে। দেখা যাক সেটা ব্রেক করে থাকে কি থাকে না। আমরা যদি ১ ঘন্টাতে ক্রুড অয়েলকে একটুখানি দেখি এবং আমরা যদি আনরাইভেলকে দেখি তাহলে কোনো লেভেল কি পারছে? হ্যাঁ, দেখুন ৫ এবং ৬ কিন্তু সে কি করছে? সাপোর্ট নেবার চেষ্টা করছে। নিচের দিক থেকে তো বাইং এসেছেই। একদম এক্সাক্টলি বাইং হচ্ছে। এই লেভেলকে একদম ডট টু ডট দেখুন ৮ নাম্বার লেভেলকে সে টাচ করেছে। একদম ডট টু ডট।
এবার এই অঞ্চল থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। সাপোর্ট দিয়ে যদি নিচে নেমে যায় তাহলে ফাইন নিচে নামবে। আর যদি সাপোর্ট দিয়ে ৮ লেভেলের উপরে অর্থাৎ $৯২.৩৯ এর উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু এখানে যাওয়ার তার একটা সুযোগ বা চান্স কিন্তু আছে। তো এই অঞ্চলটাতে একটা সাপোর্ট নিচ্ছে। তো কোনো একটা জায়গাতে হালকা দুর্বল হয়ে সে কিন্তু ৮৯, ৯০ চলে আসতেও পারে এবং সেক্ষেত্রে এটা হয়তো যাচ্ছে এরকম করে হয়তো নিচে নেমে যেতে পারে। কারণ লো কিন্তু তৈরি করল। এবার আরেকটা এখান থেকে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে ধীরে, ধীরে মার্কেট কিন্তু নামতে পারে। যাই হোক আমরা এই লেভেলগুলোর উপর নজর রাখবো। এত কিছু আমাদের মাথামারি করার দরকার নেই। এই লেভেলগুলোর উপর নজর রাখবো এবং দেখব যে মার্কেট কি করার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী কালকে আমরা ট্র্যাক করব। আজকের ভিডিও পর্যন্ত নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি চেষ্টা করব উত্তর দেবার।